সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আলদিন, বাম দিকে আছেন ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এ শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 9 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সমন্বয় নেই, নিয়মিত সভাও হয় না। 2011 জয়নাল আবেদিনকে দেখতে গেলেন খালেদা জিয়া। 2012 বিদ্যুৎ উৎপাদন বিলের নামে কোটি কোটি টাকা হরিলুট। 2013 একগুয়েমি বাদ দিয়ে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন। 2014 দেশ অবৈধ সরকারের কঠোর নিয়ন্ত্রণে। নোমান। 2015 দুর্নীতির কারণে দেশের ক্ষতি 45,000 কোটি টাকা। 2016 সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ভারতের। 2017 আদিলুরের বিরুদ্ধে মামলা চলবে। 2018 কোটা আন্দোলন হামলার প্রতিবাদে শিক্ষক সমিতি। এমন নৃশংসতা আগে কখনো দেখিনি। 2019 মালদহ সীমান্তে 1 মাসে বিএসএফের গুলিতে 3 বাংলাদেশি নিহত। 2021 অমানবিক লকডাউনে দরিদ্র মানুষের জীবন স্থবির। মির্জা ফখরুল। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি কর্নেল আশরাফ আলদিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2012 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি বিদ্যুৎ উৎপাদন বিলের নামে কোটি কোটি টাকা হরিলুট। দৈনিক যুগান্তরের খবর ছিল এটি। বিদ্যুৎ খাতকে দুর্নীতির সোনার খনিতে পরিণত করে কয়েকজন দলীয় ব্যবসায়ীকে কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছিল। এই অর্থ জনগণের বিদ্যুৎ সুবিধায় খরচ না করে কার পকেটে তুলে দেওয়া হয়েছে? সব কিছুর একটা সীমা থাকে, কিন্তু দুর্নীতি এবং খনিজ মন্ত্রণালয়ের আন্ডারে এর যে দুর্নীতিটা হয়েছে এটার কোনো সীমা পরিসীমা নেই। পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচারদের সাথে শেখ মুজিব এবং শেখ হাসিনার নামটা যুক্ত করে দিয়েছেন। এরা তো এটা শুনলে আমাদের খুব অত্যন্ত বেদনা লাগে, বিকজ আমরা আমাদের ছাত্র জীবনে, আমাদের শৈশবে আমরা শেখ মুজিবকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবেসে বড় হয়ে উঠছিলাম। কিন্তু শেষে এসে তিনি যা করলেন তাতে করে মানুষের ঘৃণা ছাড়া, কারণ হত্যাকারী হয়ে গেছেন তিনি, গুমের নায়ক হয়ে গেছেন তিনি, মানুষকে বিনা বিচারে হত্যা করা, এমনকি গণতন্ত্রের গলার টিপে গণতন্ত্রকে হত্যা করা, একই কাজটা শেখ হাসিনা করেছে। শেখ হাসিনার এই আমলে প্রথম 5 বছর, পরে প্রায় 16 বছর, এই পুরোটা সময়তেই উনি যে অবস্থাটা করেছেন সেটা হলো মানে মিডিয়ার টুটি চেপে ধরা, স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করা এবং গণতন্ত্রকে হত্যা করা। যার ফলে মানে পুরো জাতির উপর যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোনো প্রশ্ন হবে না, উনি যা ইচ্ছা তাই করবেন। কি করেছেন? বিদ্যুৎ এবং খনিজ মন্ত্রণালয় যেটা, এটা একটা অসাধারণ একটা মানে জনসম্পৃক্ত একটা খাত, কিন্তু তিনি এই পুরোটা সময় ধরে এটাকে প্রধানমন্ত্রীর অধীনে রেখে দিয়েছেন। যার ফলে হয়েছে কি, এটা অনেকটা দলীয় রাজনীতি প্রভাবিত একটা মন্ত্রণালয় হয়ে গেছে। এটাতে রাজনৈতিক সিদ্ধান্তের উপর বা রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং উনি তো বেসিক্যালি দেশটাকে ভালোবেসে দেশের জন্য কিছু করবেন সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। যার জন্য লুটপাটের অবস্থাটা এমন জায়গায় গেছে যেটাকে চিন্তা করা যায় না। সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া হবে এই কথা বলে বিদ্যুতের অপ্রয়োজনীয় বিদ্যুতের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, স্থাপনা তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণে, যেটা সামঞ্জস্যশীল না, প্রপোর্শনাল না,
এবং এই প্রত্যেকটা স্থাপনার জন্য এটা কিন্তু বখরা গেছে। তারপর কি করেছে? বিদ্যুতের বাড়তি মূল্য এবং বিদ্যুতের বাড়তি মূল্যের জন্য কারা সাফার করেছে? সাধারণ মানুষ। শিল্পের খরচ বেড়ে গেছে, যার জন্য আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই সব কিছুতেই আপনি দেখবেন যে প্রথমে কমিশন বাণিজ্য, তারপর লুটপাট কিভাবে করেছে। এখানে একটা কথা আগে বলে রাখি, ভারত, পাকিস্তান, নেপাল কোনো দেশেই কিন্তু প্রধানমন্ত্রীর আওতায় বিদ্যুৎ এবং খনিজ মন্ত্রণালয় নেই। সব জায়গাতেই এমন কোনো ব্যক্তিকে দেওয়া হয় যাদের এইসব ব্যাপারে জ্ঞান অভিজ্ঞান আছে। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী এটা হাতে রেখেছেন। কি করেছেন? প্রথম 3 দফায় 82টা আইপিপি, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, আইপিপি স্থাপন করেছেন। 82 অ্যাকচুয়ালি এটা হবে ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, যেভাবে বিদ্যুতের উৎপাদন বাড়ছে সেই হিসাবে সব কিছু যাবে না, আগে তৈরি করে ফেলো। তারপর অসংখ্য 32টি কুইক রেন্টাল এবং রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। কুইক রেন্টাল কি? কুইক রেন্টালের জন্য আইন করা হয়েছে। আইনটা ছিল বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। এটা এই সরকার এসে এটাকে বাতিল করেছে। এখন এটার মাধ্যমে কি হচ্ছে? বিনা টেন্ডারে পার্টির পছন্দ করা লোকদেরকে এই কুইক রেন্টাল দেওয়া হয়েছে। কুইক রেন্টাল আবার করে রেখেছে যে কুইক রেন্টালের জন্য যা খরচ হবে সেটার জন্য তাদেরকে আবার সার্ভিস চার্জ দেওয়া হবে। এই যে ক্যাপাসিটি চার্জ বলে যে কথাটা দেওয়া হয়েছে, সেটা তো কোটি কোটি টাকা। একটা কমিশন এটা তদন্ত করতে গিয়ে দেখেছে $600 কোটি। $600 কোটি আপনি যদি 120 টাকা করে হিসাব করেন, এটা 72,000 কোটি টাকা এই বিদ্যুৎ ক্ষেত্রে এটা এরকম হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে $300 কোটি হয়েছে শুধুমাত্র 10% কমিশনের জন্য। এবং আপনারা খুব ভালো করেই জানেন কমিশন কোথায় গেছে। কমিশনের বখরা এটা প্রধানমন্ত্রীর কাছেও যেত, শেখ রেহানার কাছেও যেত, তার পুরা পরিবারের বিভিন্ন জায়গায়। এবং যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বিতরণ এবং সঞ্চালনের জন্য প্রথমে বলেছি যে কতগুলো নেটওয়ার্ক তৈরি করেছে, যেগুলোর মধ্যে শুধুই মাত্র দুর্নীতি, জনগণ কিন্তু বিদ্যুতের কোনো কিছু পায়নি। তারপর মিটার কেনাকাটা, নতুন করে মিটার কিনতে হবে, সবার উপর চাপিয়ে দিল। এটা এক ধরনের অপচয়ের খাত। তারপর কি করলো? সারা দেশে বিদ্যুৎ সুবিধা দেবে সেই কথা বলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো। অথচ এই ইনফ্রাস্ট্রাকচার যেখানে গেছে সেখানে বিদ্যুৎ যায়নি। যেখানে বিদ্যুৎ যাবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক। আসল কথা তো হচ্ছে লুটপাট করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 20টা কূপের জন্য রাশান একটা কোম্পানিকে, হোয়ারেজ বাংলাদেশের যে বাপেক্স তারা বলেছিল যে উই ক্যান ডু ইট উইথ 1 crore প্রত্যেকটা কূপের জন্য। সো এইভাবে আসলে যেখানে প্রয়োজন নেই, যেখানে আমাদের এক্সপার্টাইজ আছে সেটাকেও পাশ কাটিয়ে আর অন্যদেরকে দিলে কী লাভ, সেখানে একটা কমিশনের একটা ব্যবস্থা আছে। তো তেমনি করে তেল আমদানি, এই যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, কুইক রেন্টাল প্ল্যান্টগুলো করা হয়েছে, এই প্ল্যান্টগুলো চালানোর জন্য কিন্তু আপনার তেলের দরকার। এখন তেল নাই, সুতরাং বিদ্যুৎ হচ্ছে না, জনগণ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না, এবং কী হচ্ছে ওই যে লোডশেডিং করা হচ্ছে। হোয়ারেজ যারা এই জিনিসটা তৈরি করার কথা, এই কুইক রেন্টালকে সার্ভিস চার্জ দেওয়া হচ্ছে। তো এইভাবে যেমন আবার এলএনজি, যেটা আমাদের লিকুইড ন্যাচারাল গ্যাস, এটা আমদানির মধ্যে দুর্নীতি করেছে। গ্যাস ক্ষেত্র, এই যে বললাম যে গ্যাস কূপ খনন করার জন্য 20টা গ্যাস কূপ খনন করবে রাশান একটা কোম্পানি, তার নাম হচ্ছে গাজপ্রম। গাজপ্রমকে দেওয়া হলো প্রত্যেকটা কূপের জন্য, যে বলেছি, $2 কোটি বেশি। অথচ আমাদের বাপেক্স বলেছিল যে 1 কোটি টাকা চলবে। এইভাবে যেটা করেছে সেটা হচ্ছে মানে একেবারে হিসাব জবাবদিহিহীন। $600 কোটি, তার মধ্যে $300 কোটি তো চলে গেছে কমিশন বাণিজ্যে, মানে এটা একেবারেই জলে গেল। তারপর $300 কোটি যেটা, সেটার মধ্যেই পার্সেন্টেজ হয়েছে, সেটার মধ্যে আবার দুর্নীতি হয়েছে। সেটার মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনি তাদেরকে দিচ্ছেন ক্যাপাসিটি চার্জ, অথচ ওরা কোনো বিদ্যুৎ আপনাকে দিচ্ছে না। তারপর আদানির সাথে একটা চুক্তি করা হয়েছিল। এই চুক্তিটা কীরকম, যে আপনি
তার কাছ থেকে বিদ্যুৎ কিনবেন যেই দামে আমার দেশে হয়তো পাওয়া যাচ্ছে না তাই, কিন্তু না, আমার দেশে যেই দামে আমি বিদ্যুৎ কিনতে পারবো সেটা না কিনে তার চেয়ে বেশি দামে তাদের সাথে করা হয়েছে। প্রডিউস করার পর আমি যদি নিতেও না পারি সেটার জন্য আমি আবার পে করব। এগুলোর কোনো মানে বিদ্যুৎ খাতে যা করা হয়েছে লুটপাট, সাগর চুরিকেও এটা মানে হার মানিয়ে দেয়। তো মানুষের চোখ যখন এই যে ক্ষমতায় অন্ধ হয়ে যায় তখন তারা এই লুটপাটকে যে অপরাধ সেটা বুঝে না, কাউকে কোনো কথা বলতে দেবে না, গণমাধ্যমকে না, রেডিও টেলিভিশনকে না, সুতরাং তারা সব কিছু করে যাবে। এবং এইভাবেই বিদ্যুৎ খাতে আসলে যত অপচয় করা হয়েছে। মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, 2017 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি আদিলুরের বিরুদ্ধে মামলা চলবে। দৈনিক ইত্তেফাকের খবর ছিল এটি। আদিলুর রহমানের অপরাধ কি? 2013 সালের শাপলা চত্বরে ঘটনার নিরপেক্ষ তথ্য প্রকাশ। তাহলে কি সত্য প্রকাশ করলেই এদেশে রাষ্ট্রদ্রোহী তকমা মেরে মুখ বন্ধ করে দেওয়া হতো? আমরা জানি যে এই আদিলুর রহমান শুভ্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এবং তিনি একটি মানবাধিকার সংগঠন চালাতেন যার নামই ছিল অধিকার। সেই অধিকারের মাধ্যমে একটি রিপোর্ট বা প্রতিবেদন প্রকাশ করেছিল শাপলা চত্বরে কি পরিমাণ হতাহত হয়েছিল এই ঘটনাটি। জি, জুলাইয়ে যেভাবে গণহত্যা করলো এবং যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো এই ফ্যাসিস্ট হাসিনা, প্রথমে তারা যখন পারলো না, যখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যখন জনগণ দেখা শুরু করলো যে কিভাবে তারা দমনপীড়ন চালাচ্ছে, তখন কিন্তু সাধারণ জনগণ সবাই কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে, সবাই নেমে এসেছে এবং সবাই তখন এক দফাতে নেমে এসেছে যে হাসিনার পতন। কারণ সে অত্যাচারের পরিমাণ এতটা বাড়িয়ে দিয়েছিল যে যেখানে শ্বাস নেওয়া কথা বলা পর্যন্ত যায় না তার বিরুদ্ধে। একটা প্রোফাইল পিকচার লাল কেন হবে সেটাও অনেকে দিতে ভয় পাচ্ছে যে তাকে না গুম করে ফেলা হয়। এই সামান্য কারণের অপরাধের শাস্তিটাও এটা ছিল। তো তারপরে আমরা দেখতে পেলাম যে যখন সে কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারছে না, জনগণের মুখ যেভাবে চেপে ধরতে পারছে না, তখন সে কি করলো, ইন্টারনেট শাটডাউন করে দিল। দিয়ে সে আরেকটা অপচেষ্টা চালালো যে এখন তাহলে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিল যে তোমরা নির্বিচারে গুলি চালাও, এদেরকে থামাও। ঠিক এইভাবেই কিন্তু 2013 সালের এই ঘটনাটা ঘটেছিল, আলোচিত হয়েছিল। তারা কিন্তু একটা মানে শান্তিপূর্ণ একটা সমাবেশ করছিল। সেই সময় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছিল কিছু ব্লগাররা, এবং সেটার প্রতিবাদে শাহবাগে, এবং সেটার প্রতিবাদ তারা জানায় হেফাজতে ইসলামের কর্মীরা বা নেতারা ওই সময় জানিয়েছিল। এবং সেটারই একটা পার্ট হিসেবে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী যে এটা অনেক শিশুরা এটা এসেছিল। এটা কোনো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না। এটা ইনফ্যাক্ট হেফাজতে ইসলাম নামের সংগঠনটি তখন অতটা সুপরিচিত ছিল না। তারা একটা আন্দোলন, সুন্দরভাবে একটা আন্দোলন করছিল যে এই ব্লগারদের জাস্ট প্রতিবাদ জানাতে এসেছিল যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তিগুলো করা, যে ধর্মকে যে আঘাত করছিল মানুষের, বরং এটা তারা মানে এই ব্লগারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে আরো উস্কে দেওয়া হচ্ছিল, বরং যারা প্রতিবাদ করছে যেন তারাই দোষী। এবং সে কারণেই তারা একটা এখানে ঢাকাতে একটা প্রতিবাদ এবং দিনের বেলাতে তাদেরকে দমন করানোর জন্য হাসিনার কাছে তো মানুষ মারা এটা তো কোনো ব্যাপার না, এবং তাদের মানে দলীয় বাহিনী যেগুলো ক্যাডার ছিল, যুবলীগ বা ছাত্রলীগ, এদের কাছে এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এবং সে সময় তারা নিরস্ত্র নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে ওই সময় খুন করে। 11 জনের মতো রিপোর্টে এসেছে এবং তারা এটা স্বীকারও করেছে। 64 জন এসেছিল, এইটা তারা তাদের মুখের কথা। এবং সে কারণে তারা তো একটা কর্মসূচি রাখতেই পারে যে আমাদের মানুষদের এইভাবে হত্যা করা হয়েছে, আমরা এখানে অবস্থান নিব, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং সেই সময় বলা হয়েছিল যে তারা যদি সুন্দরভাবে যদি মানে ইয়েটা করে তাহলে কোনো কিছু বলা হবে না, কিন্তু এটা তাদের পরিকল্পনাই ছিল। সেই সময় 1,50,000-এর মতো রাউন্ডের মতো গোলাবারুদ এই নিরীহ মানুষদের উপরে ব্যবহার করা হয়েছিল। 1,000-এরও বেশি র্যাব সদস্য, বিভিন্ন বাহিনী, 20টা প্লাটুন মনে হয় যেন তারা সেখানে একটা যুদ্ধে নেমেছে, পরিকল্পিতভাবে তারা যুদ্ধে নেমেছে। এবং এটাকে তারা নাম দিয়েছিল অপারেশন ফ্ল্যাশ আউট, এরকম একটা নাম দিয়েছিল যে তাদেরকে মারা হবে। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল প্রতিবাদ করা, তাদের অপরাধ ছিল ধর্মীয় যে আঘাত যে হানছে তাদের বিরুদ্ধে একটা সরকারকে তারা আমন্ত্রণ করছিল যে তোমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নাও, এটার কি শাস্তি দিয়েছিল। এবং তারা ওই রাতেই 800-রও উপরে মানুষ হত্যা করেছে। কিন্তু পরের দিন আমরা এই যে হাসিনার মুখে আমরা শুনতে পেলাম, সে হাসতে হাসতে পার্লামেন্টে বসে বলছে যে তারা নাকি রং মেখে অভিনয় করছে, টোকা দিলে এইভাবেই সে
তার কথাবার্তাগুলো ছিল। এবং এখনও যদি আমরা দেখি এই 24-এ এতগুলো মানুষ মারার পরও 10 মাস পরও তাদের ভিতরে কোনো ধরনের কোনো অনুভূতি নেই, কিছু নেই, কোনো অনুশোচনা নেই, তারা এগুলোকে স্বীকারই করে না। তো তাহলে তা চোখের সামনে দেখা জিনিসগুলোকেও তারা অস্বীকার করে। কিন্তু এখন যে গণমাধ্যম এই সময় প্রকাশ এই করতে পারেনি, ঘটনাটিরই প্রতিবেদন প্রকাশ করেছিল আদিলুর যে রহমান আবিদ, শুভ্র। যে এখন মাননীয় উপদেষ্টা আছেন, সেই সময় এই প্রতিবেদনটা প্রকাশ করার কারণেই তাকে এই শাস্তিটা, মানে তার বিরুদ্ধে তাকে জেলেও যেতে হয়েছিল। একটা মানবাধিকার এবং ওনার ওই কর্মী, সংগঠনটি বন্ধও করে দেওয়া হয়েছিল। একটা মানবাধিকার কর্মী, তার তো কাজ এটাই তো তার প্রফেশন, যে সে একটা প্রতিবেদন লিখবে এবং যার কারণে সেটাতে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, সমালোচনা হবে, কিন্তু তাকে জেল পর্যন্ত, মানে এটা আমি মনে করি যে এটা তার জন্য, এটা মানে এটাই তার কাজ ছিল, যে কেউ কোনো কথা বলতে পারবে না। এবং সেই সময় মানে তাকে খুব অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কারাগার ভোগ করেছিল। আপনারা যারা পেশাজীবী আছেন, যারা যেমন আপনি, আপনার মতো ব্যারিস্টার যারা আছেন বা আইনজীবী বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও তো কথা বলবার চেষ্টা করেননি? না, করেছিলেন। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম সেই সময়, আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আমরা সেই সময় এটা নিয়ে প্রতিবাদ এটা নিয়ে হয়েছিল যে কেন একজন মানবাধিকার কর্মী, তিনি একজন আইনজীবীও, উনি এটা একটা প্রতিবেদন দিয়েছে এবং যার কারণে এটা কি অপরাধটা কোথায় যে তাকে জেলে যেতে হয়েছিল। আমরা এটা নিয়ে ওই সময় প্রতিবাদ করেছিলাম সকলে। কিন্তু ওই সময়ের যেটা ছিল যে আমাদের কোর্টটাও ছিল এই হাসিনার দখলে, কারণ এই কোর্টের সাহায্য ছাড়া এবং প্রশাসনের সাহায্য ছাড়া এবং পুলিশ বাহিনী সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না। এবং তারই বানানো কিছু, এটা বলতে দুঃখ লাগে কারণ এটা আমাদেরই প্রতিষ্ঠান, এটা একটা সম্মানের প্রতিষ্ঠান, এটা কারো ব্যক্তির জায়গা নয়, কিন্তু সে ওইভাবেই সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল যেন শুধু সে যেভাবে অবৈধভাবে থাকবে, অবৈধভাবে থাকাটা যেন সে থাকতে পারে। এবং এই রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করেই কিন্তু সে এতটা বছর থেকেছে। কর্নেল আশরাফ, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, একই বিষয় বলতে চাচ্ছেন। এই অপারেশন ফ্লাশ আউট নিয়ে যদি বলতে চাই, অ্যাকচুয়ালি শেখ হাসিনার যে দানবীয় চেহারাটা, এটা বোঝার জন্য উনি ক্ষমতায় আসার পরপরই 25 ফেব্রুয়ারির যে বিডিআর গণহত্যা, বিডিআরের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একসাথে এতগুলো অফিসার মারা যায়নি। তার মানে কি, ভারত পরিকল্পনা করেছে হত্যা করবে, সে সমর্থন দিয়েছে এবং সহযোগিতা করেছে। তারপর কি, তারপর 13 দফা আন্দোলন নিয়ে হেফাজতে ইসলাম দাবি করলো এবং এটা সুসংগঠিত দল এবং এটি পরিকল্পিতভাবে তিনি ক্র্যাকডাউন, মানে নিজের শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর, তিনি কতটা ভয়ঙ্কর, তার ভয়ের মূর্তি প্রকাশ করবার জন্য তিনি অনেকটা করেছেন। আমরা আশরাফ ভাই একটু আলোচনা শুনতে চাই যে জুলাই নিয়ে, যে আমরা ঠিক 1 বছর পরের জুলাইয়ে আছি, 2025-এর জুলাইয়ে আমরা আছি। 2024 সালের জুলাই ছিল বাংলাদেশের জন্য ভয়ঙ্কর, সারা বিশ্ব যেখানে ভয় কেঁপে উঠেছিল, বিশ্ব বিবেক নাড়া দিয়েছিল, সেই জুলাই আসলে এটি অবশ্যম্ভাবী ছিল না কাঙ্ক্ষিত ছিল? এর দায় কার আসলে? যদি বলেন দায়, তাহলে আমি বলবো যে অপরাধী, তার কোনো দায়ের কোনো ব্যাপার না। কিন্তু তারা তো দায় স্বীকার করে না। রাইট, তাদের কোনো দায়ের ব্যাপার না, সে তো অপরাধী, তারা অপরাধ করেছে। এখানে একটু আমি অন্যদিকে কথাটাকে নিতে চাই। আপনি ওই যে কজ অ্যান্ড এফেক্ট, আমরা যদি শুধু ইফেক্টটাকে দেখি তাহলে কজটাকে বুঝতে হবে আমাদেরকে। আসলে কজটা কি? কজটা হয়েছে এরকম যে যারা মানুষ হত্যা করে তাদের মধ্যে এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে টু আন্ডারমাইন যাদেরকে কিল করা হচ্ছে। যেমন করে জয়নিস্টরা কিন্তু সবাইকে বলে, ওরা নিজেদেরকে বলে ওরা হিউম্যান বিইং, বাট তারা তাদের জন্য একটা আলাদা টার্ম ইউজ করে অন্যদের জন্য, জেন্টাইল। অর্থাৎ আপনি ওদের কাছে জেন্টাইল, বাট হি ইজ এ হিউম্যান বিইং। এবং তাদের ধারণা হচ্ছে, তাদের ইভেন তাদের ধর্মীয় স্ক্রিপ্টও নাকি এরকম আছে যে তারাই শুধু হেভেনে যাবে, বাকিরা জেন্টাইল, মাটি হয়ে যাবে। সো এদেরকে কিল করলেও বাকি অসুবিধা নেই। যেমন করে আপনি দেখবেন হিন্দুত্ববাদী ভারতের যারা এক্সট্রিমিস্ট, আপনার হঠাৎ আমার চিন্তা হতে পারে, আপনার চিন্তা হতে পারে, কী রে এরা এই মুসলমানদের উপর এরকম অত্যাচার করছে, এদের কি মনের মধ্যে লাগে না? না, লাগে না। কারণ ওরা মাইন্ডসেটটাই হচ্ছে ইউ আর লেসার হিউম্যান, না ইউ আর লেসার হিউম্যান বিইং। তো যার জন্য যেমন করে তখন ওরা অন্যদেরকে খুন করতে কোনো রকম দ্বিধাবোধ করে না। সেই জিনিসটাই যখন হয়ে উঠছিল, এখন এটাকে যদি আপনি মিলান যে ইভাঞ্জেলিক্যাল খ্রিশ্চানস, তারপর জৈনবাদী জুস, এক্সট্রিমিস্ট হিন্দুইজম, এরা সবাই নেক্সাস করে
ইফ দে আর কিলিং দ্য মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি দেখেন কাশ্মীরে হত্যা করলে, গাজায় হত্যা করলে, এই বসনিয়া হার্জেগোভিনাতে হত্যা করলে, নো প্রবলেম, নো প্রবলেম, পিপল হ্যাভ গট নো এটার জন্য কোনো প্রেশার নাই। বাট অন্য জায়গায় যদি একটা বাচ্চা মারা যায় তো তারা খুব হয়ে যায় যে একটা বাচ্চা মারা গেল। সো এটা কেন? তো আমাদের এখানেও যেটা হয়ে গিয়েছিল শেখ হাসিনার সময়, সেটা হচ্ছে এক নম্বর এরা স্বাধীনতা বিরোধী, আর এরা হুজুর প্রকৃতির মানুষ, এরা ইসলামের কথা বলে, এরা মানুষ না, এটা মেরে ফেলো। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট ইট ইজ। অথচ এই দেশের 90% মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, বিশ্বাস হচ্ছে ইসলাম। মানে এই সকল কারণ মিলেই আসলে জুলাই কাঙ্ক্ষিত ছিল। অ্যাবসলিউটলি এটা হতে বাধ্য এবং হওয়ারই ছিল। ইট ওয়াজ এ বাবল টু গেট ব্লাস্টেড, বিকজ এটা দিনে দিনে অনেক ঋণ হয়েছে, সেটা শোধ করতে তো হবে। এবং আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ একাই অর্ধেকটা সময়ে 24 বছরের বেশি শাসন করেছে। এবং কি শাসন করেছে বলবেন ঠিক? এখন শাসন বলতে অর্থাৎ স্বৈরাচারের শাসন। তো যেটা করেছে সেটা করতে গিয়ে মানুষের অধিকার হরণ করেছে, ডেমোক্রেসিকে বৃদ্ধাঙ্গুলি না, টুটি চেপে হত্যা করেছে। তো এখন মানুষ তো ইন্ডিভিজুয়াল, এভরি হিউম্যান বিইং ইজ এ পলিটিক্যাল লিভিং বিইং। সেই পলিটিক্যাল বিইং এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন কনসিয়াস। এখন আপনি 54 বছর আগে কে কী করেছে, আপনার দাদা কী করেছিল, সেটার জন্য এখন আপনাকে শাস্তি দিতে যাব, আপনাকে ট্যাগ লাগাবো, যার জন্য দেখেন তুমি কে আমি কে, রাজাকার। এখনকার প্রজন্ম দাঁড়িয়ে বলছে যে উই ডোন্ট কেয়ার। ওই জন্য ইতিহাসকে স্বীকৃতি দিতে হবে, বাস্তবতাটাকে বুঝতে হবে। আমাদের যেটা করা দরকার, আমরা শুনবো, আমরা একটু একই বিষয়ে ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞার কাছ থেকে শুনে আসি। প্রজ্ঞা, আজকে যে জুলাইয়ে বসে আমরা আলোচনা করছি, কর্নেল আশরাফ ভাই বললেন যে এটি কাঙ্ক্ষিত ছিল, হ্যাঁ, এটি ঘটতই, অনিবার্য ছিল। এই অনিবার্য রক্তপাত, এটি কি কর্মকাণ্ডের কারণে আসলে অনিবার্য হয়ে গেল, এবং এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে, সে আলোচনায় শুনবো। আগে প্রথম অংশ শুনে আসি। জি, এটি অনিবার্যই ছিল। কারণ আমরা যদি ইতিহাসে দেখি, এই নিমরুদের সময় থেকে শুরু করে, যতই আপনি ফিরআউনের সময় থেকে শুরু করে, একসময় তারা নিজেদেরকে বলতো খোদা দাবি করত যে আমাকে উপাসনা করো। কারণ তারা প্রথমে তো আর এভাবে শুরু করতে পারেনি, গড হয়ে গেছে। তারা অপশাসন চালাতে যখন সবার কণ্ঠ, যখন আর কেউ ওদের বিরুদ্ধে যখন কথা বলার আর মানুষ থাকতো না, তখন সে তার নিজস্ব একটা বাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করতো যে আমিই খোদা। শেখ হাসিনারও ঠিক পতন সেভাবেই অনিবার্য হয়ে উঠেছিল। উনি যে খুব আফসোস নিয়ে, আমার সমালোচক স্যার উনি আফসোস করে বলল যে একসময় আমরা শেখ মুজিবুরকে অনেক পছন্দ করতাম, আমরা ওনার আদর্শে রাজনীতি করতাম, কিন্তু স্বাধীনতা পরবর্তী যে শেখ মুজিবুরকে যে দেখা গেল যে ক্ষমতার লোভে যেভাবে মানুষ হত্যা চালিয়েছে, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের উপরেও মানুষ একটা এত রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশটা পেল, তারপরও রাজাকার তকমা দিয়ে যে ঘরে ঘরে যে মানুষ খুনের, আমরা তো তখন আমাদের জন্মও হয়নি, কিন্তু ইতিহাসের যদি পাতাগুলো দেখি, ওইটা শুনেছেন, 24 দেখেছেন, ওইটা শুনেছি 24-এ, একদম মনে হয়েছে আমি সেই ইতিহাসের ভিতরে আছি। সত্যি আমরা যারা শেখ মুজিবের অসমাপ্ত কর্মকাণ্ড যেটি সমাপ্ত করবার জন্য শেখ হাসিনা বারবার বলতেন, এটি কি ছিল সেই অসমাপ্ত কাজ? আচ্ছা, আমি একটু শেষ করে নিই, ছোট করে বলবেন, আমরা অনুষ্ঠানে শেষ দিকে। অবশ্যই সেটাই অসমাপ্ত কাজ করেওছে, এবং সেটার পরিণতিও আমরা দেখেছি। আমরা ওনার বাবার পরিণতি দেখেছি, এবং সে যে 17 বছর এটা করেছিল, এটা হতোই যদি এটা এই অভ্যুত্থানে না হতো। কোনো কারণ যদি এই জুলাই 24 যদি ফল করতো কোনোভাবে, যদি ব্যর্থ হতাম আমরা, তাহলে আমাদের পরিণতি সে তো এখনো বলে যে আমরা ভিডিও ফুটেজ দেখে ধরে আমরা বিচার করব। আপনি যদি এখনো তারা যদি আপনাদের মাঝে মাঝে ফেসবুকে আসে, তারা যেভাবে গোপনে যেভাবে মাঝে মাঝে অডিও বার্তাগুলো ছাড়ে যে আমরা ধরে যে যারা এখানে অংশগ্রহণ করেছে, আমরা কেউই নিরাপদ না। এই সিচুয়েশন ট্যাকেল করবার জন্য তো আমাদের জাতীয় ঐক্য দরকার। সেই প্রশ্নের উত্তর শুনে আসি একটু কর্নেল আশরাফ ভাই আপনার কাছ থেকে, যে এই যে ব্যারিস্টার প্রজ্ঞা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যে তারা এখনো হুইসপার করছেন ধরে বিচার করবেন, হ্যাঁ, ফিরবেন তারা। আসলেই কিন্তু তারা ফিরতে পারবেন যদি না আমাদের মধ্যে ঐক্যটা না। ওদের এখন এই হুইসপারিং করা ছাড়া ওদের আর উপায় কি? ওদের কাছে অজস্র টাকা, ও টাকা খরচ করবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।
ওরা তো অলরেডি মানুষের ঘৃণা এবং দেশ থেকে বিতাড়িত হওয়ার আমাদের এখন করণীয় কি? রাইট, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক ওভারভিউতে যেতে হবে। আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের শত্রু কারা। আমি সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদেরকে আগে শিখিয়েছে যে নো অ্যাবাউট ইউর এনিমি। হোয়াই? বিকজ ওইভাবেই তোমাকে প্ল্যান নিতে হবে হাউ ইউ উইল ফেস দ্য এনিমি, নিউট্রালাইজ দ্য এনিমি, ডিফিট দ্য এনিমি। তো আমাদের এনিমি স্বৈরাচার কিন্তু বাইরে থেকে আসেনি, কিন্তু স্বৈরাচারকে আবার লালন করেছে, তোষণ করেছে বাইরের শত্রুরা। সুতরাং আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে আমার শত্রু কারা। একদম সরাসরি যদি বলি, কোনো রকম রাগঢাক না রেখে, আমাদের একটা অত্যন্ত হ্যাজিমনিক কান্ট্রি আমাদের নেইবার। ভারত আমাদের বন্ধুও না, শত্রুও না। আমি বলি দে আর আওয়ার নেইবার। নেইবার কি জিনিস, নেইবারের সাথে কিভাবে বাঁচতে হবে, এটা আমাকে বেছে নিতে হবে। এখন ভারত যেভাবে এতদিন পর্যন্ত আমাদের সাথে করেছে, যে বিশেষ একটা গোষ্ঠীর সাথে, বিশেষ তাদের যে লালিত যে গুপ্তচরদের সাথে তারা যেভাবে ব্যবহার করে, তাদের ছাড়া অন্য কাউকে গুনে না, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমাদের শত্রু হলো ভারত এর যে ব্রাহ্মণ্যবাদী মানসিকতা, সেটা, এবং সেটাকে যারা লালন করে তারা এবং তাদের বাম বন্ধুরা। এটাকে শেষ করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে শিক্ষার মাধ্যমে, আমাদেরকে মেরুদণ্ড সোজা করতে হবে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জি, ধন্যবাদ। ব্যারিস্টার প্রজ্ঞা, কি করণীয় 30 সেকেন্ডে? আচ্ছা, আমি যদি বলি যে ফ্যাসিবাদ তো আর বাহির থেকে আসেনি, এখানেই সে লালিত হয়েছে, এবং আসলে ফ্যাসিবাদ একটা ক্যারেক্টার। আমরা যদি এখনো দেখি, এই ক্যারেক্টারগুলোকে অঙ্কুরেই বিনাশ করতে হবে। বলে যে সবার আগে দেশ, নিজের স্বার্থ, নিজের লোভ, নিজের সব কিছুর ঊর্ধ্বে দেশ, আমার দেশের জন্য যেটা ভালো। আজ যদি আমি সর্বোচ্চ ক্ষমতা পেয়ে যাই, আমার ভিতরেও সেই ক্যারেক্টারগুলো জন্ম নিতে পারে, এবং এই জন্য সবচেয়ে বেশি জরুরি কথা বলা, সবচেয়ে বেশি জরুরি বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক একটা দেশ। যখন এটা প্রতিষ্ঠিত হতে পারবে, যে কেউই, আমি যদি বিপথে হেঁটে যেতে লাগি, আমাকে যেন থামানোর একটা উপায় থাকে। এই কাঠামোটা তৈরি করতে হবে, যেটা ভঙ্গুর হয়ে আছে, এই কাঠামোটা তৈরি করতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, কোর্টের একটা স্বাধীনভাবে কাজ করার একটা বিচার বিভাগ থাকতে হবে। এই কাঠামোগুলো যদি আমি ঠিক রাখতে পারি, তখনই আমরা এই স্বৈরাচারী যেন আর কেউ না হয়ে উঠতে পারে, সেটা আমরা অর্জন করতে পারবো। ধন্যবাদ ব্যারিস্টার প্রজ্ঞা, আপনাকে ধন্যবাদ কর্নেল আশরাফ, আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।